এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম? শোনো আসিফ মাহমুদ, তোমাদের সময় শেষ হয়ে এসছে। পিঠের চামড়া কিন্তু থাকবে না, বিদেশেও পালাতে পারবে না, বাংলাদেশে তোমাদের পিঠের চামড়া থাকবে না, যতই রাজনৈতিক দল করো, যত কিছু করো। সেনাবাহিনী যদি এনসিপি কে প্রোটেকশন না দেয়, এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয়? পরিস্থিতি যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। নিজ এলাকায় ডন এবং জাতীয় পর্যায়ে চরম বিতর্কিত চরিত্র হিসেবে 1 বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মাহমুদ। সরকারের এক্সিট রুট কি, অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন, কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছিলেন তাদের দিকে, যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন। এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। বিএনপির পক্ষ থেকে একটা অনুষ্ঠান ছিল ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনের পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কি। তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে। একই সঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন। যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন, তার মতন আরও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি, সরকার কি করতে চায়। যদিও আমাদের মতো মানুষরা এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি। সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট। কেউ এখনো প্রশ্নের মধ্যে আছেন, কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে। এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না। দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন। আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে, সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে, নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন। এবং এরপরে আরও আছে, সেটা বলছি। কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছেন? সরকারের মূল চালিকা শক্তিকে জামায়াতে ইসলামী এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা তো নানান ধরনের টালবাহানা করছে। এগুলোও পুরনো কথা সরকারকে টিকিয়ে রাখার জন্য, তার কারণ তারা বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার চালাচ্ছে। কি শোনা যাচ্ছে, কি জানতে পারছি আমরা, যখন কিনা 31শে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন, কথিত কমিশনার একটা, আমি সবসময় বলে আসছি নাটকের আর এক কমিশন, যাই হোক, তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে। এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনার সংস্কার কোন পদ্ধতিতে হবে, কী কী বিষয়ে সংস্কার হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সাড়া দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে। যখন এই কাজটি প্রায় শেষের পথে, তখনই জামায়াতে ইসলামী আর এনসিপি বা বাগড়া দিয়ে বসলো। জামায়াতে ইসলামী বলছে যে জামায়াতে আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন
বুধবার, বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। বুঝুন অবস্থা। মানে এখন দেখছে আর কোনো কিছুতে বাধা দেওয়া যাচ্ছে না, নানান ধরনের টালবাহানা তো চলেছে, একটা বছর পার করে ফেলা হয়েছে এই সংস্কার নাটক করে, বিচার, নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে। ঠিক একই ভাষায় এনসিপি বলছে, আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না।